আসসালামু আলাইকুম। জনপদের খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল ফাইসাল। এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নোয়াখালীর বাণিজ্যিক শহর চৌমুহনী বাজারের প্রধান সড়ক দখল করে বসছে অস্থায়ী হাট বাজার। মাঝ রাস্তায় ভ্যান গাড়িতে দোকান বসিয়ে বেচাকেনা করায় তৈরি হচ্ছে ভয়াবহ যানজট। চরম ভোগান্তিতে পড়েছেন কর্মজীবীরা। আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। রাজনৈতিক পট পরিবর্তনের পরেও আগের মতোই রয়েছে নোয়াখালীর চৌমুহনী বাজারের ফুটপাত। দখল করে আছেন ভাসমান হকাররা। বাণিজ্যিক শহর চৌমুহনীর ব্যস্ততম মহাসড়কের পাবলিক হল থেকে শুরু করে রেলগেট, ব্যাংক রোড, কলেজ রোড, বড়পুল, গোলাবাড়িয়া সহ বিভিন্ন স্থানের মাছ রাস্তায় ভ্যানে করে বিক্রি হচ্ছে কাঁচা বাজার থেকে শুরু করে মাছ, মাংস, ফলসহ নিত্যপণ্য। সরকারি জায়গাগুলো বরাদ্দ নিয়ে হকার পুনর্বাসনের ব্যবস্থা করা দরকার, কিন্তু হকার এখন রাস্তায় পুনর্বাসিত হচ্ছে, কিন্তু মার্কেটে অন্য লোকেরা এটা ব্যবহার করছে। বাজারে যে সমস্ত দোকানদার বাজারে দোকান নিয়ে বসে আছে তাদের থেকে যদি কেনাকাটা করি তাহলে আমি মনে করি হকাররা তাদের সকলের বাজারে দোকান আছে তারা তাদের দোকানে ফিরে যাবে। স্থানীয়রা দীর্ঘদিন ধরে এই অবৈধ দোকানপাট উচ্ছেদের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেও কোনো ফল পাননি। চৌরাস্তা থেকে চৌমুহনী আসতে যদি জ্যাম না থাকে তাহলে 2-3 মিনিট আমরা চলে আসতে পারি, কিন্তু এখন জ্যামের কারণে 45 মিনিট থেকে 1 ঘন্টার মতো আমাদের সময় লেগে যায়। এখানে 2টা লেন, কিন্তু 2টা লেন যতই দেখ, 2 লেন দেখ, 4 লেন দেখ, যখনই দেখ তার অর্ধেক রাস্তা পার্কিং এবং এই ফুটপাতে যায়, যার জন্য আমাদেরকে সবসময় ভোগান্তিতেই পড়তে হয়। উপজেলা প্রশাসন বলছে জনসাধারণ সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো একসাথে কাজ করলেই সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব। যারা ভ্যানে করে রাস্তার মাঝখানে গাড়ি চলাচলের প্রতিবন্ধকতা করে তাদেরকেও আমরা খুব দ্রুত আইনের আওতায় নিয়ে আসব। বন্দরনগরী চট্টগ্রামের সাথে নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর জেলাসহ পশ্চিমাঞ্চলের খুলনা ও বরিশাল বিভাগের বেশ কয়েকটি জেলার সাথে সহজ যাতায়াতের একমাত্র প্রধান মহাসড়ক দখল করে বসেছে অস্থায়ী হাটবাজার। দ্রুত এই সড়ক থেকে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানের অপসারণ চান স্থানীয়রা। রাজীব আহমেদ, চ্যানেল আই। লক্ষ্মীপুরে রামগঞ্জে সাবেক সেনা সদস্য মিজানুর রহমান মিজানের স্ত্রী জুলেখা বেগম ও তার কলেজ পড়ুয়া মেয়ে তানহা আক্তার মিমকে নিজ বাসায় গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার মাগরিব থেকে এশা পর্যন্ত কোনো এক সময় রামগঞ্জ উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের শ্রীরামপুর উত্তরপুর খানবাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ঘরে থাকা প্রায় 30 ভরি স্বর্ণ গহনা লুট করেছে। নিহত জুলেখার স্বামী অবসরপ্রাপ্ত সেনা সদস্য এবং বর্তমানে রামগঞ্জের সোনাপুর বাজারে ব্যবসা করেন। নিহত মিম রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি 2য় বর্ষের ছাত্রী ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, ঘটনার সময় বাড়ির পুরুষরা সবাই বাজারে থাকায় সুযোগে দুর্বৃত্তরা বাসায় ঢুকে মা মেয়েকে গলা কেটে হত্যা করে। পরে বাজার থেকে পরিবারের সদস্যরা বাড়িতে গিয়ে মেঝেতে মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে যায়। ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। নড়াইলে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী SM সুলতানের 31তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানান কর্মসূচি নিয়েছে জেলা প্রশাসন। কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কোরআন খতম, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ও বিশেষ দোয়া মাহফিল। এছাড়াও ছিল শিশু স্বর্গে শিশুদের আঁকা চিত্রকর্ম প্রদর্শনী এবং পুরস্কার বিতরণ আলোচনা সভা। এ সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান ও অন্যরা। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। খুলনা বিভাগের দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট মাঠ পর্যায়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন উপদেষ্টা ফারুক আজম। সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার। সভায় উপস্থিত ছিলেন খুলনা বিভাগের 10 জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যরা। ময়মনসিংহে সমাবেশ ও তারেক রহমান ঘোষিত 31 দফার লিফলেট বিতরণ করেছেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহব আখন। জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে লক্ষ্মীপুরে মতবিনিময় সভা করেছে জামায়াতে ইসলামী।
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে ভোলায় সংবাদ সম্মেলন করেছেন সিভিল সার্জন ডক্টর মনিরুল ইসলাম। টাইফয়েডের টিকাদান উপলক্ষে চাঁদপুরে সাংবাদিকদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা হয়েছে। লক্ষ্মীপুরে শিশুদের টাইফয়েড টিকা ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের কর্মশালা হয়েছে। শিক্ষক সমাজের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে ময়মনসিংহে আলোচনা সভা ও শিক্ষক সম্মাননা দিয়েছে সরস্বতী উন্নয়ন সমিতি। তৃণমূল বিএনপিকে সুসংগঠিত করতে ও তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নোয়াখালীর হাতিয়ায় লিফলেট বিতরণ, উঠান বৈঠক ও গণমিছিল হয়েছে। মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব। শেরপুরের ঝিনাইগাতী উপজেলা বিএনপির আসন্ন আহ্বায়ক কমিটিতে মোহাম্মদ আব্দুল মান্নানকে সদস্য সচিব হিসাবে মনোনীত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা করেছেন তৃণমূলের নেতাকর্মীরা। সুনামগঞ্জে নির্বাচনী শোডাউন করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। গণবিশ্ববিদ্যালয়ের ৪র্থ ছাত্র সংসদ নির্বাচনের নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে। শপথ বাক্য পাঠ করান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর আবুল হোসেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। রাজশাহীতে প্রতিবন্ধী ব্যক্তিদের জাতীয় কনভেনশন হয়েছে। এতে বিভিন্ন সংগঠনের ১০২ জন প্রতিনিধি অংশ নেন। চট্টগ্রামের সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকের উপর হামলা ও সারা দেশে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ও হামলায় জড়িতদের বিচারের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন করেছে জেলার সাংবাদিকরা। চক্ষু স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে ময়মনসিংহে কিশোর কিশোরী ও প্রতিবন্ধীদের নিয়ে মিনি ম্যারাথন হয়েছে। নীলফামারীতে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে জেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান। রাজীব আহমেদ, চ্যানেল আই। বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকতার অন্যতম ব্যক্তিত্ব ও চ্যানেল আই সংবাদের প্রতিষ্ঠাকালীন সংবাদকর্মী মাহবুব মতিনের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৯ সালের ১০ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। সে সময় চ্যানেল আই সংবাদের যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন মাহবুব মতিন। বাবার চাকরির সূত্রে পাকিস্তানের করাচিতে ১৯৭০ সালের ২২শে জুলাই মাহবুব মতিনের জন্ম। দৈনিক মিল্লাত দিয়ে তার সাংবাদিকতার শুরু। পরবর্তীকালে কাজ করেছেন দৈনিক রূপালী, ভোরের কাগজ এবং সংবাদে। সাংবাদিকতার পাশাপাশি সাংস্কৃতিক এবং সামাজিক কর্মকাণ্ডেও জড়িত ছিলেন তিনি। দেশে কর্মরত সাংবাদিকদের জন্য প্রথম ওয়েবসাইট জার্নালিস্ট বিডি চালু করেছিলেন মাহবুব মতিন। শরতের রূপে সেজেছে উত্তরের জনপদ কুড়িগ্রাম। বর্ণিল ফুলের পাশাপাশি নদ, নদী, অববাহিকা ও চরাঞ্চলের বাতাস জুড়ে উড়ছে কাশফুলের পাপড়ি। প্রাকৃতিক সৌন্দর্যে প্রকৃতিপ্রেমীদের যেমন মন ভরাচ্ছে, তেমনি হয়ে উঠেছে প্রান্তিক মানুষের জীবিকার উৎস। শ্যামল ভৌমিকের তথ্য ও ভিডিওচিত্রে সৈয়দ মাধি আদিতের রিপোর্ট। ষড়ঋতুর বৈচিত্র্যময় সৌন্দর্য ছাপিয়ে বর্ণিল রূপের কারণে ঋতুরানী হিসেবে পরিচিত শরৎ। তবে ক্যানভাস জুড়ে হরেক ফুলের সৌন্দর্য ছাপিয়ে শরতের প্রতীক হয়ে উঠেছে কাশফুলের শুভ্রতা। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ঋতুচক্রের গতি প্রকৃতি বদলে যাওয়ায় এবার শরৎ এসেছে কিছুটা দেরিতে। কুড়িগ্রাম সহ উত্তরের জনপদে নদীর তীর ও চরাঞ্চল জুড়ে এখন শুভ্রতার চাদর। কাশফুল এসেছি আমাদের বন্ধুরা সহ, তো আমাদেরকে খুবই ভালো লাগতেছে। এত সুন্দর একটি জায়গা, প্রতি বছরে এখানে কাশফুল ফোটে। এই নদীর ধারে যে চরাঞ্চলে খুবই মুগ্ধ করে আমাদের। সৌন্দর্য ছাড়াও জীবিকার মাধ্যম কাশফুল। প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য আমরা সবাই মিলে এখানে ঘুরতে আসছি। কাশফুল যেন আমাদের মেঘের মতো চারিপাশ থেকে ঘিরে রেখেছে। আসলে আমরা যখনই আসি এখানে তখনই আমাদেরকে ভালো লাগে। একে দেখলে মনটা জুড়ায় যায়, এইরকম একটা অবস্থা। আসলে বুঝতে পারবেন, সবাই আসবেন কুড়িগ্রামে। এসব ছাড়াও কাশ গাছের রয়েছে বহুমুখী ব্যবহার ও গুণ। এই শরৎকালে নদী অববাহিকায় যে কাশফুল জন্মে, এটির আর্থিক মূল্য 2 থেকে 3 কোটি টাকা পর্যন্ত হতে পারে। আমরা মনে করি যে আমাদের কুড়িগ্রাম জেলার জন্য এটি একদিকে যেমন সৌন্দর্য বর্ধন করেছে, আর একদিকে আমি মনে করি এটি একটি অর্থনীতির নতুন দিগন্ত সৃষ্টি হয়েছে। সৌন্দর্য ছাপিয়ে আবহমান বাংলার সমাজ, সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ শরৎ। সৈয়দ মাদিহ আদিত,
প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।